প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, তোমাদের অনেক অনুরোধের পর তোমাদের কাছে আজকে আমি নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের এই অষ্টম শ্রেণীর এই দাঁড়াও কবিতাটি। শক্তি চট্টোপাধ্যায়ের লেখা দাঁড়াও। এই দাঁড়াও কবিতাটি আলোচনার আগেই আমরা এই তিনটি পর্বে ভাগ করে নিব। এক, তুলনামূলক আলোচনা অথবা নাম নিয়ে আলোচনা। দুই, কবি পরিচিতি। তিন, পাঠ্য কবিতা। তো প্রথমেই চলে আসি তুলনামূলক আলোচনায়। তুলনামূলক আলোচনার শুরুতেই আমরা মনে করে নিব আগেই পড়া হয়েছে এরকম একটি কবিতা, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর বারবার করে একটি কথা উল্লেখ করেছেন, ভালো মন্দ যাহে আসুক সত্যের লও সহজে। রবীন্দ্রনাথ ঠাকুর পাঠকবর্গদের উদ্দেশ্য করে এই কথাটি বারবার করে উল্লেখ করেছেন। এখানেও শক্তি চট্টোপাধ্যায় মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এই যে পাঠকবর্গদের উদ্দেশ্যে এখানে মানুষ যে বড় একলা হয়ে পড়েছে, তাহার পাশে এসে তোমাকে দাঁড়াতে বলেছে। কি করতে বলেছে? দাঁড়াতে বলেছে। তো তুলনামূলক আলোচনায় দেখো আমরা যেভাবে আমরা বোঝাপড়া কবিতায় ভালো মন্দ যাহাই আসুক সত্যকে সহজভাবে গ্রহণ করতে বলেছে শিক্ষার্থীদেরকে, এখানেও তোমার মানুষ তুমি যদি হয়ে থাকো তাহলে মানুষ বড় একলা হয়ে পড়েছে, তোমাকে তাহার পাশে এসে দাঁড়াতে বলেছে। তুমি মানুষের মতো করে তাহার পাশে এসে দাঁড়াও। আশা করি বোঝাতে পারলাম। তুলনামূলক আলোচনায় আমরা এই পাঠ্যেও সেমটি দেখব। তাহলে এইখানে দাঁড়াও কবিতাটির নামকরণ যে করেছেন, তাহলে মানুষ হয়ে তোমাকে মানুষের পাশে এসে দাঁড়ানোর কথা বলেছে। এবার চলে আসি কবি পরিচিতি। কবি পরিচিতির শুরুতেই আমরা বলতে পারবো শক্তি চট্টোপাধ্যায়কে রূপচাঁদ পক্ষী অথবা স্ফুলিঙ্গ সমদ্দার ছদ্মনামে আহ্বান করা হয়ে থাকে। প্রথমেই দেখো এই শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম 1933 সালের 27 নভেম্বর দক্ষিণ 24 পরগনা জেলার বহরু গ্রামে ইনি এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম বামানাথ চট্টোপাধ্যায়, মাতা কমলা দেবী, ছদ্মনাম রূপচাঁদ পক্ষী এবং স্ফুলিঙ্গ সমদ্দার। এই দুটো ছদ্মনামেই তাকে ডাকা হতো বা কবিতা লিখেছেন। ইনার স্ত্রীর নাম ছিলেন মীনাক্ষী চট্টোপাধ্যায়, ইনি একজন লেখিকা ছিলেন। এবার চলে আসি শক্তি চট্টোপাধ্যায়ের শিক্ষা জীবনে দেখো ইনি কাশিম বাজার স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোই কাশিম বাজার স্কুল থেকে পাশ করেছেন। মাধ্যমিক পাশ করেছেন 1951 সালে কাশিম বাজার স্কুল থেকেই, আবার উচ্চ মাধ্যমিক পাশ করেছেন 1953 সালে এই কাশিম বাজার স্কুল থেকেই। পরে প্রেসিডেন্সি কলেজে গিয়ে ইনি বাংলা বিষয়ে অনার্স নিয়ে ভর্তি হন, কিন্তু দারিদ্রতার কারণে ইনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেননি। দারিদ্রতার কারণটা আগে একটু বলে দিই। দারিদ্রতার কারণ ইনার পিতা বামানাথ চট্টোপাধ্যায় যখন শক্তি চট্টোপাধ্যায় 4 বছর বয়স ছিল তখনই এই বামানাথ চট্টোপাধ্যায় পরলোক গমন করেন, তাই বিভিন্ন দারিদ্রতার মধ্য দিয়ে ইনি বড় হয়েছেন। পরে বুদ্ধদেব বসুর আহ্বানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইনি আবার বাংলা বিষয়ে অনার্স নিয়ে ভর্তি হন, কিন্তু এখানেও কমপ্লিট করতে পারেননি। পরে ইনি রাজনীতিতে জড়িয়ে পড়েন, যার কারণে শিক্ষায় বেশি দূর এগোতে পারেননি। কলেজ জীবনে রাজনীতির সঙ্গে প্রচণ্ডভাবে জড়িত ছিলেন ইনি, এবং পরবর্তীতে রাজনীতি সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন ধরনের ছোটোখাটো কর্মজীবনে কাজ করেছেন। এবার চলে আসি ইনার সাহিত্য জীবনে। প্রায় 60খানা ইনি গ্রন্থ রচনা করেছেন। ইনার গ্রন্থগুলির মধ্যে উপন্যাস 10টি, গল্প 1টি, কবিতা 42টি, প্রায় অনুবাদ গ্রন্থ 11টি। ইনার প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈঃশব্দ 1961-তে এটি প্রকাশ পায়। সোনার মাছি খুন করেছি, আমি ধর্মেও আছি জিরাফেও আছি, প্রভু নষ্ট হয়ে যায় ইত্যাদি ইনি
কাব্যগ্রন্থ রচনা করেন। উপন্যাসগুলি রচনা করেছেন। প্রথম উপন্যাস ইনার কুয়োতলা 1961তেই প্রকাশিত হয়। অবনী বাড়িয়াছ ইত্যাদি ইনি উপন্যাস রচনা করেন। আরও অনুবাদ গ্রন্থ, গল্প গ্রন্থ রচনা করেছেন। এবার চলে আসি পুরস্কার। জীবদ্দশায় ইনি সুরেশ চন্দ্র স্মৃতি পুরস্কার অর্জন করেন, আনন্দ পুরস্কার অর্জন করেন এবং সাহিত্য একাডেমি পুরস্কার অর্জন করেন। মৃত্যু 1995 খ্রিস্টাব্দে 23 মার্চ তিনি মৃত্যুবরণ করেন। এবার চলে আসি মূল কবিতায়। আমরা তুলনামূলক আলোচনা করলাম, কবি পরিচিতি আলোচনা করলাম, পাঠ্য কবিতাটি আলোচনা করলাম। কবি পরিচিতিতে আর একটু কথা বলি। কবি পরিচিতিতে ইনি এই যে হাংরি আন্দোলন, এই হাংরি আন্দোলনে 1961তে এই হাংরি আন্দোলনের যে জনক, 4 জনকে যে জনক হিসাবে পরিগণিত করা হয়েছিল, তাদের মধ্যে ইনি শক্তি চট্টোপাধ্যায় উল্লেখযোগ্য একজন। আরও 3 জন ছিলেন, সমীর রায়চৌধুরী, দেবী রায়, মলয় রায়চৌধুরী। এই 4 জনকে হাংরি আন্দোলনের জনক বলা হয়। এবার চলে আসি পাঠ্য কবিতায়। এখানে পাঠ্য কবিতায় দেখো, মানুষ বড় একলা, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। এখানে চলে আসি, প্রথমেই দেখো মানুষ বড় কাঁদছে। এখানে মানুষ কথার অর্থ কি? দেখো এখানে মানুষ কথার অর্থতে প্রথমেই আসবো, মানুষ কথাটাকে সন্ধি বিচ্ছেদ যদি করা যায় তাহলে দেখব মান যোগ হুঁশ। মান অর্থাৎ মান, সম্মান, বুদ্ধি, বিবেক যার মধ্যে আছে, তার মধ্যেই এই মান আছে। আর হুঁশ কথার অর্থ সেই ক্ষমতা যার দ্বারা নিজে স্বাধীনতা লাভ করে এবং অন্যকেও স্বাধীনতার অধিকারী করে দেয়, তাকেই বলা হয় মান হুঁশ। তাহলে এই যে মানুষ, এখানে পুরো কবিতাটিতে আমরা দেখতে পাবো মানুষের প্রতি মানবতাবোধ জাগিয়ে তোলার একটি কবিতা। তাহলে এই কবিতায় মানুষের প্রতি মানুষের যে তোমার হচ্ছে মানবতাবোধ, এই মানবতাবোধকেই জাগিয়ে তোলা হয়েছে। তো এখানে আমরা জানলাম মানুষ কথার অর্থ, মানুষ বড় কাঁদছে। তাহলে এই মানুষরা কি করছে? বড় কাঁদছে, মানে অনেক কাঁদছে। তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। তাহলে তোমাকে মানুষ হয়ে, এখানে দেখো দুবার মানুষ কথাটি ব্যবহার করা হয়েছে। এখানে মানুষ কথার অর্থ সেই সমস্ত মানুষরা যারা বড় অসহায়, নির্যাতিত, লাঞ্ছিত হয়ে পড়ে আছেন এই পৃথিবীতে। তুমি এখানে মানুষ হয়ে পাশে দাঁড়াও। তোমাকে সেই মানুষ হয়ে পাশে দাঁড়াতে হবে যেই মানুষের জন্য ভালো কিছু করতে চায়, বা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের উন্নতি করে একসঙ্গে এই পৃথিবীকে উত্তীর্ণ করতে চায় বা আগিয়ে নিয়ে যেতে চায়। তো মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। তাহলে তোমাকে এখানে তুমি বলতে এখানে পাঠক বর্গকে, যে পড়ছে সে নিজেই, তোমাকে তাহলে কি হচ্ছে? মানুষের মতো মানুষ হয়ে পাশে দাঁড়াতে বলছে। কাদের? সেই সমাজের নিপীড়িত, নিমজ্জিত মানুষদের পাশে এসে তোমাকে দাঁড়াতে বলেছে। এবার চলে আসি পরের লাইনে, মানুষই ফাঁদ পাচ্ছে। তাহলে দেখো এখানে কেন দাঁড়াতে বলছে? কারণ মানুষেই সেই ফাঁদটা পাচ্ছে। এরা যে আজকে সমাজে নিপীড়িত, অসহায় মানুষ, এই অসহায় মানুষদের জন্য দায়ী কারা? দায়ী মানুষরাই। এই মানুষরাই, কিছু কিছু মানুষ আছে যারা নিজের স্বার্থে সব কিছুই করতে পারে। তো এইরকম মানুষরাই একটা কি করছে? ক্রিয়েট করছে এই মানুষদেরকে নিপীড়িত বা লাঞ্ছিত হতে। তো এই সমস্ত মানুষদেরকে যারা মানুষের জন্যই ফাঁদ পাচ্ছে, এই মানুষদেরকে পিছনে রেখে তুমি মানুষ হয়ে তাদের পাশে এসে দাঁড়াও, যেন তারাও
করতে পারে। তুমি পাখির মতো পাশে দাঁড়াও। হ্যাঁ, এইখানে দেখো, এখানে প্রথম কোশ্চিন আমাদের এইখানেই চলে আসছে। মানুষ মানুষই ফাঁদ পাচ্ছে, এখানে মানুষই ফাঁদ পাচ্ছে। কবি কথা কেন বলেছেন যে এখানে মানুষই ফাঁদ পাচ্ছে? আমি প্রথমেই বললাম, কিছু কিছু মানুষ আছে যারা নিজের স্বার্থে, নিজের লোভে, যারা সব কিছুই করতে পারে। তো এইরকমভাবেই কিছু এরা এই সমস্ত মানুষরা নিজের স্বার্থের জন্য, নিজের স্বার্থসিদ্ধির জন্য আহ, আহ, সমাজের কিছু মানুষকে নিপীড়িত, লাঞ্ছিত করে তারা এগিয়ে যায়। তো এই যে মানুষই ফাঁদ পাচ্ছে, তাহলে এই সমস্ত মানুষরা কি করছে? ফাঁদ পাচ্ছে। আর তার জন্যই কবি এখানে তোমাকে পাশে দাঁড়াতে বলেছে। তুমি পাখির মতো পাশে দাঁড়াও। এখানে দেখো, কার মতো পাশে দাঁড়াতে বলেছে? পাখির মতো পাশে দাঁড়াতে বলেছে। আমরা এখানে ভালো করে লক্ষ্য করব, এটা আমাদের সেকেন্ড কোশ্চিন, এটা আমাদের ফার্স্ট কোশ্চিন। এখানে এটা আমাদের ফার্স্ট কোশ্চিন আসবে, এটা আমাদের সেকেন্ড কোশ্চিন। তাহলে দেখো, ফার্স্ট কোশ্চিন আমরা মানুষ ফাঁদ পাচ্ছে, মানুষ কেন ফাঁদ পাচ্ছে আমরা জানলাম। এবার দেখো, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। কার মতো পাশে দাঁড়াতে বলেছে? পাখির মতো পাশে দাঁড়াতে বলেছে। আমরা জানি পাখির কিছু বিশেষ গুণ আছে। এখানে পাখির মতো বলার অর্থ পাখির কিছু বিশেষ গুণ আছে। এই গুণগুলির মধ্যে, এই যে পাখির গুণগুলি, এই পাখির গুণগুলির মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট গুণ, সেটা হলো দ্রুতগামী। পাখি, আমরা জানি পাখি বিশেষ দ্রুতগামী হয়। কোনো একটা পাখি অন্য একটা পাখি কা করে ডাকলো, এর সঙ্গে সঙ্গে ছুটে চলে এসে অনেকগুলো পাখি একসঙ্গে হয়ে যায়। তাহলে দেখো, এই যে তারা উড়ে, এত স্পিডে উড়ে চলে আসতে পারে। তো এইরকম এই দ্রুতগামিতার জন্যই এখানে পাখির মতো বলা হয়েছে। আর কি গুণ আছে পাখির? আর গুণ আছে সরল এবং উদার। এই পাখিরা কি হয়? সবসময় সরল হয় আর উদার ধর্মিতার হয়। তারা মালিন্যের স্পর্শ থেকে, তারা মালিন্যের স্পর্শ থেকে বহু দূরে অবস্থানকারী পবিত্র হৃদয়ের জীব হয়। এই পাখিরা পবিত্র হৃদয়ের জীব হয়। তাই এখানে পাখির সঙ্গে তুলনা করে বলা হয়েছে, তুমি পাখির মতো তাদের পাশে এসে দাঁড়াও। তাহলে এখানে পাখির মতো কেন বলা হয়েছে? আমরা বুঝতে পারলাম। এটা আমাদের সেকেন্ড কোশ্চিন আসবে। এবার দেখো, তৃতীয় লাইনে, মানুষ বড় একলা, আবার একই কথা বলছে, পরে বলছে আবার দেখো, মানুষ বড় একলা। সত্যি আজ সমাজে মানুষ যারা নিপীড়িত, যারা যাদের বিশেষ সেরকম বুদ্ধি নেই, তারা সত্যি আজকে কি হয়ে পড়েছে? একলা হয়ে পড়েছে। তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তুমি শিক্ষিত, তুমি বুদ্ধিজীবী, তাই তুমি কি করো? তুমি এই নিপীড়িত মানুষদের পাশে এসে দাঁড়াও আর তাদেরকেও উত্তীর্ণ করো, বা তাদেরকেও সমাজে উপরের স্থানে পৌঁছে দাও। তোমাকে সেই সকল থেকে, তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে। এবার পরের স্ট্রেঞ্জারে যখনই আসলাম, দেখো পরের স্ট্রেঞ্জারে সুন্দর কথা বলেছে, তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে। তোমাকে সেই কখন থেকে? তোমাকে সেই সকাল থেকে তোমার মতো করে। এইখানে দেখো, তোমাকে তোমাকে বলতে এখানে পাঠক বর্গকেই, যে পড়ছে কবিতাটা, যে তুমি পড়ছো, তোমাকেই বলা হচ্ছে। তোমাকে সেই সকাল থেকে কবি শক্তি চট্টোপাধ্যায় মনে করে চলেছেন। কি মনে করে চলেছেন? সকাল থেকে তোমার মতো মনে পড়ছে। তোমার মতো মনে পড়ছে। তাহলে তোমার মতো করে মনে পড়ছে। কার মতো করে? তোমার মতো করে। কেন তোমার মতো করে বলা হয়েছে এখানে? কারণ আজকে তুমি একমাত্র, তুমি বা তোমরা, এই পাঠক বর্গরাই, তোমরাই আজকে সমাজের জন্য উন্নতি করতে পারো। আর তোমার মতো মনে পড়ছে। তাহলে এই যে তুমি আজকে মান সম্মান, বুদ্ধি, বিবেক, ক্ষমতা, এই সমস্ত কিছুই আজকে তোমার কাছে আছে, তাই তোমার মতো করেই মনে পড়ছে। শক্তি চট্টোপাধ্যায় এখানে বলেছে, তোমাকে সেই সকাল থেকে তোমার মতো করেই মনে পড়ছে। ভালো করে বুঝবে আরেকবার। তোমাকে সেই সকাল থেকে,
হ্যাঁ, তোমাকে শক্তি চট্টোপাধ্যায়ের সকাল থেকে মনে পড়ছে। কার মতো করে? তোমার মতো করে। তুমি যেমন, তুমি কেমন? তুমি হলে এখানে সমাজের বুদ্ধিমান, সম্মান, বিবেক, সমস্ত যেন ক্ষমতা তোমার উপর আজকে বর্ষিত করা হয়েছে। এই রকম একটা মানুষ হলে তুমি। তাহলে এই তোমার মতো করে, ওই জন্য বলেছে তোমার মতো মনে পড়ছে। সন্ধে হলে মনে পড়ছে। কখন মনে পড়ছে? দেখো, সন্ধে হলে মনে পড়ছে। সন্ধে কথাটা উল্লেখ করা হয়েছে কেন? কারণ মানুষ সারাদিন কাজ করার পর সন্ধ্যার সময় একটু অবসর পায়, তাই না? আর তখনই মানুষ বিভিন্ন রকম চিন্তা ভাবনাগুলো করে থাকে। তো ওই জন্য এখানে বলা হয়েছে সন্ধে হলে মনে পড়ছে, রাত্রের বেলা মনে পড়ছে। তাহলে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তোমার কথা এখানে কি করছে? মনে পড়ছে। রাত্রেবেলাও আবার মনে পড়ছে। আবার বলছে দেখো, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। আবার মানুষের পাশে এসে তোমাকে দাঁড়াতে বলেছে। কেন দাঁড়াতে বলেছে? কারণ মানুষ বড় একলা হয়ে পড়েছে। এসে দাঁড়াও। আবার এবার পরের স্ট্রেঞ্জারে চলে যাব। দেখো পরের স্ট্রেঞ্জারে কি বলছে? এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। তোমাকে এসে দাঁড়াতে বলেছে। কোথায় এসে দাঁড়াতে বলেছে? সেই নিপীড়িত মানুষদের পাশে এসে দাঁড়াতে বলেছে। হ্যাঁ, ভেসে দাঁড়াও। হ্যাঁ, ভেসে দাঁড়াও কেন বলেছে? এখানে ভেসে দাঁড়াও বলার অর্থ, তুমি যদি কোথাও আটকে যাও, আস্তে আস্তে যদি কোথাও আটকে যাও, তাহলে পাখির মতো করে তুমি কি করো? ভেসে চলে আসো। আর ভেসে এসে তুমি তাহার পাশে এসে দাঁড়াও। কার পাশে? এই সমাজের নিপীড়িত মানুষদের পাশে এসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। আর এই নিপীড়িত মানুষদেরকে অবশ্যই ভালোবেসে দাঁড়াও। তাদেরকে তুমি প্রচুর পরিমাণে ভালোবাসা দাও এবং ভালোবেসে তাদের পাশে দাঁড়াও। তাদেরকে বুদ্ধি দাও, তারাও কিন্তু উন্নতি করবে। মানুষ বড় কাঁদছে, কিন্তু মানুষ হয়ে মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। তাহলে মানুষ আবার বলছে দেখো, মানুষ বড় কাঁদছে। সত্যি বড় বলতে এখানে অনেক, মানুষ কিন্তু অনেক কাঁদছে। অনেক মানুষ আছে যারা সমাজে নিপীড়িত, আগেই বলেছি নিপীড়িত মানুষ, তারা কিন্তু সবসময় কাঁদছে। আর তোমাকে মানুষ হয়ে তাদের পাশে এসে দাঁড়াতে বলেছে। তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তাহলে এই যে তোমাকে এখানে পাঠক বর্গদেরকে মানুষ হয়ে মানুষের পাশে এসে দাঁড়াতে বলেছে। তাহলে এই যে সমাজের যারা আজকে দারিদ্রতার সঙ্গে লড়ছে, এই সমস্ত মানুষদের পাশে এসে দাঁড়াতে বলেছে। তুমি শিক্ষা অর্জন করে, তুমি প্রচুর জ্ঞান অর্জন করে তাদের পাশে দাঁড়াও। তাহলে বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই এই কবিতাটি বুঝতে পেরেছ। এই কবিতাটি মূল কাব্যগ্রন্থ, আমরা এগুলো আলোচনা করতে একটু ভুলে গেছিলাম। মূল কাব্যগ্রন্থ মানুষ বড় কাঁদছে 1978 খ্রিস্টাব্দে, 1978 সালে এটি প্রকাশিত হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এটি ইউটিউব চ্যানেলের মধ্যে, ইউটিউব চ্যানেলটি একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।